স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টের জন্য ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনে অসামান্য কৃতিত্ব রাখায় ইন্ডিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আজ্জি ট্রিমস লিমিটেডকে দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস দ্য বিজ অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়েছে। বাংলাদেশ ও এশিয়ার মধ্যে এই প্রথমবারের মতো কোনো ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ কোম্পানিকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হলো। কাজাখস্তানের রাজধানী আস্তানা শেরাটন হোটেলে হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান শিকদার শাকিউজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার আহমেদ। সারা বিশ্বের 61টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। লোডশেডিংয়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার জনজীবন। পর্যাপ্ত বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন, ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে অচল অবস্থা। এতে স্থানীয় বাসিন্দাদের সাথে বিপাকে প্রবাসী বাংলাদেশিরাও কঠিন হয়ে পড়েছে দৈনন্দিন খরচ চালানো, কেননা এর মধ্যেই দেশটিতে স্থানীয় মুদ্রা রেন্ডের বিপরীতে বেড়েছে ডলারের দাম। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদন। টানা লোডশেডিং এর চরম ভোগান্তিতে দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা প্রতিদিন গড়ে 8 থেকে 12 ঘন্টা থাকতে হচ্ছে বিদ্যুৎ ছাড়া। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে পড়ছে কলকারখানার উৎপাদন, স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, কমে গিয়েছে বেচাকেনা। তাছাড়া এই অবস্থা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন কম আয়ের প্রবাসীরা। সাউথ আফ্রিকাতে অসম্ভব পরিমাণে লোডশেডিং চলতেছে, যেটা আমরা কখনো 10-12 বছরের ভিতরে দেখি নাই। আমরা মনে করতেছি এই লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সাউথ আফ্রিকা লোডশেডিং এবং অর্থনীতি দুর্বলের কারণে আমাদের কাস্টমার আগে যেটা হতো তার থেকে এখন অনেক কম। যেই হারে র্যান্ডের বিপরীতে ডলারের দাম বাড়তেছে, ওই হারে আপনারা কিন্তু আপনাদের স্যালারিটা ওই রকম বাড়তেছে না, বা আগে আমরা যে টাকা দেশে পাঠাইতাম বা ওই রকম একটা অ্যামাউন্ট পাইতেছি না। দেশটিতে প্রতিদিনই বাড়ছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে 2 রেন বেড়ে এখন $1 কিনতে গুনতে হচ্ছে 20 রেন। সামনে ডলারের দাম আরো বাড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনৈতিক মন্দায় ক্ষতির মুখে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো। ডলারের মূল্য বৃদ্ধিতে রেমিটেন্স প্রবাহ কমে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে নজরুল জয়ন্তী। নজরুল পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে করা হয় আয়োজন। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ নুরুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরিচালনা করেন শেখ নাজ ও তানজিনা নুরি সিদ্দিকী। সঙ্গীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরীর নির্দেশনায় আয়োজনে নজরুল গীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়া নাচ ও কবিতা আবৃত্তিও করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে করা হয় আয়োজন। পরিচালনা করেন দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত তালহা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি ও ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম ও ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েস ও সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের সাথে উপস্থিত ছিলেন কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার উদ্যোগে বাহরাইনে আয়োজিত হয়েছে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। সংগঠনটির সাবেক সভাপতি অবিনাশ পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোরলের বিদায় উপলক্ষে করা হয় আয়োজন। রাজধানী মানামার লিন্নাস মেডিকেল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল বাশার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল। প্রধান অতিথি ছিলেন দূতালয় প্রধান AK মহিউদ্দিন কায়েস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অবিনাশ পাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়েস আহমেদ, মাজারুল হক নয়ন, আলাউদ্দিন নূর, মোহাম্মদ শাহজালাল, MA হাশেম, মুজিবুর রহমান, কবির হোসেন ও বকুল সূত্রধর। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে সংগঠনের সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ভেনিসের একটি রেস্তোরাঁয় করা হয় সম্মেলনের আয়োজন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ, জসিমউদ্দিন সহসভাপতি, সাধারণ সম্পাদক আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম ও সিনিয়র সহসভাপতি মনোনীত হন আক্তারুজ্জামান। এছাড়া প্রচার সম্পাদক কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান আমিনুল ইসলাম মোমিন।
শাহজাহান বাদশাহ ও জব্বার মিয়াজি। আংশিক কমিটির সদস্যরা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান সংগঠনের সাবেক কমিটির সদস্যরা। ঈদকে সামনে রেখে প্রবাসী আয় বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। প্রতি সপ্তাহ শেষে রেমিটেন্স প্রেরণকারীদের লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। মাসব্যাপী চলবে কার্যক্রম। বিকেলে প্রধান কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী সানাউল হক। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রবাসী আয় বাড়াতে পুরনো গ্রাহকদের ফিরিয়ে আনার পাশাপাশি নতুন গ্রাহক সৃষ্টির জন্য এই উদ্যোগ নিয়েছে ব্যাংক। ক্যাম্পেইন চলাকালে প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে 5 জন গ্রাহককে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে মোটরসাইকেল, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন এবং ডিনার সেট। এই উদ্যোগের ফলে বৈধ পথে প্রবাসী আয় বাড়বে, যা ডলার সংকট কাটাতে সহায়তা করবে বলে মনে করেন ব্যাংক কর্তৃপক্ষ। এক মাসে আমরা একটা প্রণোদনা ডিক্লেয়ার দিয়েছি। এর উদ্দেশ্য হলো সামনে একটা ঈদকে তারা ঈদ আনন্দে মেতে ওঠার লক্ষ্যে তারা তাদের যে কষ্টার্জিত যে রেমিটেন্স তারা যেন এটা আমাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা প্রেরণ করে। দেশের যে রেমিটেন্স বৃদ্ধির জন্য আমাদের উদ্যোগ দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আমরা আশা করি। আইসিজেতে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার খরচ চালাতে সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওআইসি মহাসচিব। এই তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলছেন, রোহিঙ্গাদের ভরণ পোষণে সব মুসলিম দেশকে আর্থিক সহযোগিতার জন্য লিখিতভাবে অনুরোধ জানাবেন বলেও তাকে আশ্বস্ত করেছেন ওআইসি মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সফররত ওআইসি মহাসচিব। রোহিঙ্গাদের দুর্দশা সরেজমিন দেখার পাশাপাশি ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়ে আইইউটির সমাবর্তনে যোগ দেবেন তিনি। বহুদিন ধরে ওআইসি আমাদের সাথে রোহিঙ্গার ব্যাপারে দে হ্যাভ টেকেন এ লিডিং রোল এই রোহিঙ্গারগুলোর আপনার দুরবস্থা দূর করার জন্য, এবং তারা যে কোনো সম্মেলনে সামিটে ওআইসি অলওয়েজ টেক এ লিডারশিপ রোল অন দ্য ইস্যু অফ রোহিঙ্গা। ইভেন অ্যাট দ্য ইউএন যে আমরা যে রেজলিউশন পাস হয়েছে, দে আর দ্য মেজর স্পন্সর অফ ইট। আগামী নির্বাচনে মার্কিন নতুন ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না এমনটা বলার কোনো সুযোগ নেই। নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে আমলা ও রাজনৈতিক যে কেউ পড়তে পারেন ভিসা নিষেধাজ্ঞায়, এমনটা অভিমত বিশেষজ্ঞদের। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের নতুন মার্কিন নীতি ও বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ক ওয়েবিনারে একথা বলেন বক্তারা। মার্কিন এই পদক্ষেপ সরকারি আমলা ও দুর্নীতিবাজ রাজনীতিকদের মনে ভয় ধরাতে সক্ষম হয়েছে বলে মনে করেন তারা। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে আমেরিকার নতুন ভিসা নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণতন্ত্র বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করলে বিচার বিভাগও এই পদক্ষেপের মধ্যে আসবে বলেও জানান তারা। এখন দেখার বিষয় সরকার মার্কিন নতুন এই পলিসি কিভাবে মোকাবেলা করেন, এই মন্তব্য করেন তারা। গত 50 বছরের যে নির্বাচনগুলো শুধু এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সেগুলির নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এছাড়া কিন্তু অন্য কোনো নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়নি। ছোটখাটো অপারেশন ঘটতেই পারে, কিন্তু এই নির্বাচনগুলো সঠিক নির্বাচন হয়েছে। ভিসা সংক্রান্ত পলিসি যে গ্রহণ করেছে, ট্রেন্ডটা আমি ক্রুড ভাষায় বলছি ঠিকই, বাট দিস ইজ এ সোশিও কালচারাল ইম্প্যাক্ট অফ দিস আমেরিকান ডিসিশন which I think is very important. বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জং হো নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নৌ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের নৌবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। কোরিয়ার নৌপ্রধান নৌসদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কোরিয়ান নৌপ্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর আগে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশের প্রতিটি সদস্যকে তাদের কার্যক্রমে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি জনস্বার্থে বিভিন্ন মামলার নিষ্পত্তিতে যথাসম্ভব দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আইজিপিকে নির্দেশ দেন। পরে লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে
মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা লিবিয়ার বিনিয়োগকারীদের সামনে তুলে ধরারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বিজিবি বিএসএফ এর মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। হিলি সীমান্ত পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। মহাপরিচালক আরও বলেন, একে অপরের সাথে কাঁধ মিলিয়ে কাজ করছে বিজিবি বিএসএফ। বর্তমান সময়ে কোনো সমস্যা থাকলে বিজিবি বিএসএফ সভায় বসে আলোচনা করে সমাধান করছে। এ সময় তিনি আরও বলেন, দুই বাহিনীর সমতার ভিত্তিতে হিলিতে একটি রিট্রিট সেরিমনি করার কথা ভাবছেন। এর আগে হিলি সীমান্তে এসে পৌঁছালে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালায়ন্ত রায় শর্মা মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিজিবির পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিএসএফকে। বিজিবি বিএসএফ এর মধ্যে বর্তমান যে রিলেশন, আমি মনে করি আগের যে কোনো সময়ের থেকে খুবই ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। দুই দেশের জন্য আমরা কাজ করছি, আমরা আমাদের দেশের জন্য কাজ করছি, ওরা আমাদের জন্য কাজ করছে। চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের উন্নয়নই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয় হওয়া উচিত। গণভবনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েডং এর সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, চীনের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ করা হয়েছে, সেখানে তারা শিল্প কলকারখানা স্থাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার শুভেচ্ছাও জানান। এ সময় চীনের মন্ত্রী বলেন, তারা বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও হাইটেক সহযোগিতা জোরদারে আগ্রহী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন তিনি। চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সন ওয়েডং 2 দিনের সরকারি সফরে শুক্রবার রাতে ঢাকা এসেছেন। সিরাজ জাহান স্বপ্নার পর এবার জাতীয় দল ছাড়ছেন ডিফেন্ডার আঁখি খাতুন। উন্নত প্রশিক্ষণের জন্য চীন যাচ্ছেন তিনি, তবে যাওয়ার আগে কোচ ছোটনের পদত্যাগকে অপূরণীয় ক্ষতি বললেন আঁখি। এদিকে নারী দলের ভাঙনের পেছনে বাফুফের সভাপতি ও নারী উইং চেয়ারম্যানের আন্তরিকতার ঘাটতিকে দায়ী করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা আহসান রাসেল। সাফ জয়ের 8 মাস পেরিয়ে গেলেও একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ব্যর্থ বাফুফে, যে হতাশা থেকে ক্যাম্প ছাড়তে শুরু করেছেন নারী ফুটবলাররা। সবশেষ সিরাজ জাহান স্বপ্নার অবসরের পর এবার জাতীয় দল ছাড়ার ঘোষণা আঁখি খাতুনের। উন্নত প্রশিক্ষণের জন্য নিজ উদ্যোগে চীন যাত্রা করবেন এই ডিফেন্ডার। শুধু ফুটবলার নয়, হতাশা থেকে পদত্যাগের সিদ্ধান্ত দীর্ঘদিনের সফল কোচ গোলাম রব্বানী ছোটনের। তার না থাকা আরও হতাশ করবে ফুটবলারদের। কোন হতাশা ও আক্ষেপ সঙ্গী করে জাতীয় দল ছাড়ার হিড়িক নারী ফুটবল দলে? এটা আসলে প্লেয়ারদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। প্লেয়াররা তো খেলতে চায়, যত বেশি টুর্নামেন্ট, যত ম্যাচ, প্লেয়াররা তো ততই খুশি, প্লেয়াররা তো খেলতে চায়। তো একটা পর্যায়ে যখন খেলা না হয়, সেক্ষেত্রে তো প্লেয়ার হতাশ একটা ব্যাপার থাকেই। কোচ ছোটনের পদত্যাগ মানতে পারছেন না নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার বিশ্বাস, অভিমান ভুলে দায়িত্বে ফিরবেন ছোটন। কয়েকটা বছর টানা কাজ করে যাচ্ছেন, তো সেদিক দিয়ে যদি স্যার বলেন যে ক্লান্ত, তাহলে এটাও মানা যায়। তবে আমি মনে করি যে ওই ক্লান্ততা থেকে আসলে অবসর নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমার মনে হয় যে উনি অবশ্যই ব্যাক করবেন। এদিকে বাফুফের কর্মকাণ্ডে বিব্রত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নারী ফুটবলার ও কোচ ছোটনের দল ছাড়ার ঘোষণায় বাফুফে শীর্ষ কর্তাদেরই দায়ী করছেন তিনি। অন্যতম সেরা কোচ গোলাম রব্বানী ভাই পদত্যাগ করবেন, কেন খেলোয়াড়রা পদত্যাগ করবেন? এইগুলো অবশ্যই আমি মনে করি ফুটবল ফেডারেশনের তাদের খেলোয়াড়দের মানে দায়িত্ব যারা পালন করছেন তাদের অবশ্যই এটাকে খতিয়ে দেখা উচিত। কেন এটা তারা এই ধরনের যারা আমাদের জন্য সম্মান বয়ে এনেছে তাদের কেন আমরা ছাড়বো, বা তাদের কেন আমরা তাদের সমস্যাগুলো কেন আমরা চিহ্নিত করে সমাধান করব না? মুজরিনা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।